ড্যানিয়েল কাহিনেম্যানের থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো বইটা নিয়ে তো আজকাল বেশ আলোচনা হয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। বিশেষ করে ওই যে ব্যাপারটা আমাদের মস্তিষ্ক যেভাবে দুটো ভিন্ন স্পিডে কাজ করে, একটা খুব ফাস্ট প্রায় অটোম্যাটিক, একদম আর একটা বেশ স্লো ধরে ধরে যুক্তি দিয়ে। একদম কাহানেম্যান এদের বলছেন সিস্টেম 1 আর সিস্টেম 2। হ্যাঁ, সিস্টেম 1 আর সিস্টেম 2। সিস্টেম 1 হচ্ছে আমাদের ইন্টুইশন, মানে চটজলদি ভাবনাটা, যেটা প্রায় সবসময় চলছে ব্যাকগ্রাউন্ডে। আর সিস্টেম 2 সেটা হলো ধীর গতির, বেশ খাটাখাটনির চিন্তা, মানে মনোযোগ লাগে, চেষ্টা করতে হয়। আচ্ছা, তো আজ আমরা একটু দেখব এই দুটো সিস্টেম কিভাবে আমাদের ডিসিশন নেওয়াকে প্রভাবিত করে, আর কেন আমরা মাঝে মাঝে এমন সব ভুল করি যেগুলো আসলে প্রেডিক্টেবল ভুল। ইন্টারেস্টিং। হ্যাঁ, কিছু কমন প্যাটার্ন আছে। আমরা মূলত কয়েকটা সাধারণ মানসিক শর্টকাট বা যাকে বলে হিউরিস্টিক, সেগুলো নিয়ে কথা বলবো। এগুলোর জন্য অনেক সময় আমাদের চিন্তায় এক ধরনের পক্ষপাত বা বায়াস চলে আসে। তার মানে এই শর্টকাটগুলো একদিকে যেমন আমাদের দ্রুত ভাবতে সাহায্য করে, তেমনি আবার ভুল পথেও নিয়ে যেতে পারে। ঠিক তাই, অনেক সময় সাহায্য করে, অনেক সময় ডোবায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একটা খুব পরিচিত উদাহরণ দিয়ে। ওই যে রিপ্রেজেন্টেটিভনেস বা প্রতিনিধিত্বমূলকতা হিউরিস্টিক। হ্যাঁ, ক্লাসিক উদাহরণ। স্টিভ বলে একজন লোক, ধরুন বর্ণনাটা এরকম: খুব লাজুক, অন্যদের সাহায্য করতে ভালোবাসে, কিন্তু মানুষজনের সাথে বা বাইরের জগতের ব্যাপারে তেমন আগ্রহ নেই, বেশ টিপটপ গোছানো, ডিটেলের দিকে নজর। এখন যদি জিজ্ঞেস করা হয় স্টিভের পেশা কি হওয়ার চান্স বেশি, লাইব্রেরিয়ান নাকি কৃষক, বেশিরভাগ লোক কি বলবে? লাইব্রেরিয়ানই তো মনে হয়। বর্ণনাটা একদম মিলে যাচ্ছে যে। ঠিক। আর এখানেই সিস্টেম 1 আমাদের একটা ফাঁদে ফেলে দেয়, কারণ বর্ণনাটা লাইব্রেরিয়ানের যে একটা স্টিরিওটাইপ আছে সেটার সাথে খুব মিলে যায়। কিন্তু লোকে একটা জরুরি ফ্যাক্ট ভুলে যায়। আমেরিকাতে পুরুষ কৃষকের সংখ্যা পুরুষ লাইব্রেরিয়ানের চেয়ে অনেক অনেক গুণ বেশি, প্রায় 20 গুণ। ও, তাই নাকি? হ্যাঁ, সো স্ট্যাটিস্টিক্যালি দেখলে স্টিভের কৃষক হওয়ার সম্ভাবনাই আসলে বেশি। সিস্টেম 1 কি করে? দ্রুত মিল খুঁজে নেয়, কিন্তু সিস্টেম 2, যার কাজ ছিল ওই বেস রেট বা পরিসংখ্যানটা খতিয়ে দেখা, সেটা আর অ্যাক্টিভেট হয় না, বা হলেও আমরা পাত্তা দিই না। বাহ, দারুণ তো ব্যাপারটা। আমাদের প্রথম ইমপ্রেশনটা অনেক সময় আসল সম্ভাব্যতাকে একদমই পাত্তা দেয় না। একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে না, কোনো তথ্য কত সহজে আমাদের মনে পড়ছে সেটার ওপর ভিত্তি করেও নাকি আমরা ডিসিশন নিই। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। ঠিক ধরেছেন, সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। আমরা কোনো ঘটনার সম্ভাবনা বিচার করি সেটা কত সহজে আমাদের মনে আসে তার ভিত্তিতে। যেমন ধরুন, ইংরেজি ভাষায় কে অক্ষরটা কি শব্দের প্রথমে বেশি আসে নাকি তৃতীয় স্থানে? মনে হয় প্রথম স্থানেই বেশি। কিং, কাইট, এগুলো চট করে মনে আসছে। বেশিরভাগই লোক এটাই ভাবে, কারণ কে দিয়ে শুরু হওয়া শব্দ মনে করাটা সহজ। কিন্তু বাস্তবে ইংরেজি ভাষায় কে তৃতীয় স্থানে আছে এমন শব্দই বেশি। তাই নাকি? এটা তো জানতাম না। হ্যাঁ, একই জিনিস হয় যখন আমরা ঝুঁকি মাপি। যেমন ধরুন, মিডিয়াতে প্লেন ক্র্যাশের খবর খুব ফলাও করে দেখানো হয়। হ্যাঁ, সেটা তো হয়ই। ফলে আমাদের মনে হয় প্লেন ক্র্যাশ বুঝি খুব ঘন ঘন ঘটে, যদিও গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তার চেয়ে অনেক অনেক বেশি। ঠিক। যা সহজে মনে আসে, যা বেশি অ্যাভেলেবেল আমাদের স্মৃতিতে, সিস্টেম 1 সেটাকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সম্ভাব্য বলে ধরে নেয়। এটা শুধু শব্দ বা দুর্ঘটনার ক্ষেত্রে না। ধরুন, স্টক মার্কেটে ইনভেস্ট করার সময়ও হয়। রিসেন্টলি যে স্টকটা লাভ দিয়েছে সেটার কথাই বেশি মনে থাকে, লং টার্ম রিস্কটা তখন আর মাথায় থাকে না। ভাবলে মনে হয় সত্যি তো। আচ্ছা, আর একটা ব্যাপার খুব শুনি, অ্যাঙ্কারিং। কোনো একটা সংখ্যা বা তথ্য নাকি আমাদের চিন্তাকে একরকম নোঙরের মতো আটকে ফেলে। অ্যাঙ্কারিং এফেক্ট, হ্যাঁ, এটাও খুব পাওয়ারফুল একটা বায়াস। যখন আমাদের কোনো একটা অজানা জিনিস আন্দাজ করতে বলা হয়, তখন প্রায়শই একটা প্রাথমিক সংখ্যা বা তথ্য, যাকে বলে অ্যাঙ্কার, সেটা আমাদের পরের ভাবনাকে প্রভাবিত করে, যদিও ওই অ্যাঙ্কারটা হয়তো পুরোপুরি অপ্রাসঙ্গিক। একটা উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা, একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে। অংশগ্রহণকারীদের প্রথমে একটা রুলেট হুইলের মতো ঘুরিয়ে একটা র্যান্ডম নাম্বার দেখানো হলো। ধরুন, কাউকে 10, কাউকে 65। আচ্ছা, তারপর তাদের জিজ্ঞেস করা হলো, জাতিসংঘে আফ্রিকার দেশগুলো শতাংশ কি ওই নম্বরের চেয়ে বেশি না কম, এবং
আসল শতাংশটা কত বলে আপনার মনে হয়? তো কি দেখা গেল? দেখা গেল যাদের অ্যাঙ্কার ছিল 10 তাদের গড় অনুমান ছিল 25%, আর যাদের অ্যাঙ্কার ছিল 65 তাদের গড় অনুমান ছিল 45%। কি আশ্চর্য! ওই রুলেটের নম্বরের সাথে তো এর কোনো সম্পর্কই নেই। বিলকুল, কোনো সম্পর্ক নেই। তবু ওই অপ্রাসঙ্গিক সংখ্যাটা তাদের অনুমানকে একটা জায়গায় নোঙর ফেলে দিয়েছিল, মানে টেনে ধরেছিল। সিস্টেম 1 একবার একটা মান পেলে সেটার আশেপাশে থাকতে চায়। দর কষাকষির সময় এটা খুব কাজে লাগে কিন্তু। বুঝলাম। তার মানে শুরুতে একটা উঁচু বা নিচু দাম বলে দিলে পরের আলোচনাটা সেটার আশেপাশেই ঘুরবে। অনেকটাই তাই। আচ্ছা, এই বইটাতে তো সিস্টেম 1 আর সিস্টেম 2 মধ্যেকার দ্বন্দ্বের কথাও আছে। যেমন ওই যে মুলার ইলিউশন, যেখানে দুটো সমান লম্বা লাইনকে দেখতে আলাদা লাগে। হ্যাঁ, ওটা একটা দারুণ উদাহরণ। মুলার লেয়ার ইলিউশনে দুটো লাইন থাকে, দুটোই একদম সমান লম্বা, কিন্তু লাইনের দুই মাথায় তীরের ফলার মতো চিহ্নগুলো উল্টো দিকে ঘোরানো থাকে বলে আমাদের দেখতে অন্যরকম লাগে। হ্যাঁ, মনে পড়ছে। একটাকে লম্বা মনে হয়, একটাকে ছোট। ঠিক। এখানে দেখুন, আমাদের সিস্টেম 2, মানে আমাদের যুক্তিবাদী মন, সে কিন্তু জানে বা আমরা মেপে দেখতে পারি যে লাইন দুটো সমান। কিন্তু আমাদের সিস্টেম 1, মানে আমাদের চটজলদি চাক্ষুষ উপলব্ধি, সেটা কিছুতেই মানতে চায় না। ও বলতেই থাকে যে লাইন দুটো আলাদা মাপের। আমরা সত্যিটা জেনেও ওই ইলিউশন বা ভ্রমটাকে অগ্রাহ্য করতে পারি না। তার মানে জানা সত্ত্বেও আমরা ভুলটা দেখতেই থাকি। হ্যাঁ, এটাই প্রমাণ করে যে আমাদের ইনটিউশন বা শকটা সবসময় ভরসাযোগ্য নয়। আর একে মাঝে মাঝে সচেতনভাবে সিস্টেম 2 দিয়ে ক্রস চেক করা দরকার। ক্যাহনেম্যান এই ব্যাপারটাকে বলেন YCITA। YCITA মানে? হোয়াট ইউ সি ইজ অল দের ইজ। ও, যা দেখছেন সেটাই সব? হ্যাঁ, মানে সিস্টেম 1 হাতের কাছে যেটুকু তথ্য পায় শুধু সেটুকুর উপর ভিত্তি করে খুব দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। আর মজার ব্যাপার হলো, ওই সীমিত তথ্যের ভিত্তিতেই সে দারুণ কনফিডেন্টও হয়ে যায়। বাকি কি তথ্য নেই সেটা নিয়ে ও আর ভাবে না। ইন্টারেস্টিং। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, আমাদের ব্রেন দুটো মোডে কাজ করে, একটা ফাস্ট, একটা স্লো। আর এই দুটো সিস্টেমের ইন্টারঅ্যাকশন, মানে এদের কাজ করার ধরনের মধ্যেই এমন কিছু ব্যাপার আছে যার জন্য আমরা কিছু নির্দিষ্ট ধরনের ভুল বারবার করি। একেবারে। আর এই ভুলগুলো কিন্তু র্যান্ডম না, এগুলো সিস্টেম্যাটিক। মানে আগে থেকে অনুমান করা যায় যে মানুষ কোন পরিস্থিতিতে কোন ধরনের ভুল করতে পারে। ক্যাহনেম্যানের কাজ আসলে আমাদের এটাই শেখায় যে আমাদের নিজেদের চিন্তার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোর ব্যাপারে সচেতন হওয়াটা খুব দরকারি। কিন্তু সচেতন হলেই কি আমরা ভুল করা থেকে বাঁচতে পারব? সেটাই মিলিয়ন ডলার প্রশ্ন। শুধু সচেতনতা হয়তো যথেষ্ট নয়, কারণ এই বায়াসগুলো খুব গভীর। তবে সচেতন হলে আমরা অন্তত একটু থামতে পারি, একটু প্রশ্ন করতে পারি নিজেদের ফার্স্ট রিয়াকশনটাকে। হয়তো তাতে কিছু ক্ষেত্রে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। কিন্তু এটা ঠিক যে এই বায়াসগুলো জেনে ফেলার পরেও সেগুলোকে সবসময় কাটানো কিন্তু খুবই কঠিন। সত্যি ভাবনার বিষয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক, কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো। আচ্ছা, আমরা রোজকার জীবনে নিজেদের চিন্তার এই পক্ষপাতগুলো ঠিক কতটা ধরতে পারি? আর ধরুন চিনতেও পারলাম, তখন কি আমরা সবসময় সিস্টেম 2কে জাগিয়ে তুলে ঠিক সিদ্ধান্তটা নিতে পারি, নাকি শেষ পর্যন্ত সিস্টেম 1-এর সহজ রাস্তার কাছেই হার মানি? এটা নিয়ে ভাবা যেতে পারে।